আপনার মধ্যে আপনার কাছে কি মনে হয় বর্তমান সরকার বা বর্তমান পুলিশ কি আসলে সবগুলি হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করবেন? আমরা কি বিচার পাবো? আপনি কি লক্ষণ দেখতে পান? আপনার আপনি আমি কথাটা আবার বললে আবার অন্য পেশার মানুষের কেমন লাগে আমি জানি না। একটা বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশের এই রেকর্ড আছে, পুলিশের রিপোর্টে পুলিশের ফাঁসি হয়েছে একবার না একাধিকবার, এই রেকর্ড গুলো পুলিশেরই আছে। আমি সম্ভবত অন্য খুব কম ডিপার্টমেন্টেই আমি সরকারি আমি পেশার নাম উল্লেখ করছি না, খুব কম উদাহরণ দেখা যাবে আর কি। আসলে একটা মানুষ যখন পেশায় থেকে একটা পেশায় কাজ করে, আপনার এবিউজ মিসইউজও হতে পারে না তা না, মোস্টলি এগুলো আপনার যখন একটা রাজনৈতিক সরকার যখন পুলিশকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে একটু ভিন্নভাবে চালাতে চাইলে অনেকেই সেটা মানে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করেন না, বা এটা করাটা হয়তো উচিত, কিন্তু আপনি কিভাবে প্রত্যাশা করবেন মানে যদি সত্য। আমি এটুকু বলছি, আমি এক কথা এটা বলতে পারি, আমি বিশ্বাস করি পুলিশ নির্মোহভাবেই এই কাজটা করতে পারবে। আর অজস্র উদাহরণ অতীতে রয়ে গেছে এবং পুলিশ যেটা বললাম, কিন্তু শালম ভাই করতে পারবে এটা আমি শিওর, করবে কিনা সেটা ছিল আমার প্রশ্ন। আমরা মনে করি যে প্রশাসন এখানে আছে তারা এটা এনশিওর অবশ্যই ইনশাল্লাহ করবে। আমরা আমাদের এই অগাস্টের এই কয়েকটা দিন আমাদের বাংলাদেশ পুলিশ যেই ঝড়ের মধ্যে যে ঘটনাপ্রবল এর মধ্যে গিয়েছে, বাংলাদেশ পুলিশ কেন বিশ্বের কোন পুলিশকেই সম্ভবত এত কঠিন অবস্থান কখনো পড়তে হয়নি। ইন এ ফাইন ডে ইন দ্য মর্নিং আপনি দেখছেন যে এখন বাংলাদেশে কোথাও থানা নেই, থানা বলতে কোনো কিছু নেই, এরকম একটা কঠিন একটা অভিজ্ঞতা সেই সাধারণ মানুষের কিংবা পুলিশের যেটা হয়েছে, অবশ্যই এটা আমরা কখনোই আর দেখতে চাই না। এবং সেটা পুনরাবৃত্তি রোধ করার জন্য যা কিছু করার দরকার সবকিছু বাংলাদেশ পুলিশ করবে, অবশ্যই এটা আমি বিশ্বাস করি, এটুকু আস্থা আমার রয়েছে তাদের। শালম ভাই, বাংলাদেশের পুলিশ বলতে আমাদের এক ধরনের একটা, আমি এটাকে আপনি মুরব্বী মানুষ, আপনাকে কিভাবে বলি যে মানে একটা 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 খুব ভালো ধারণা না। সবাই মনে করে পুলিশের সাথে যে কয়টি শব্দ যায় সেটা হচ্ছে ঘুষ, দুর্নীতি, পাচার, জনতুষ্টি, সরকারের অন্যায় বা যে ক্ষমতাবান তার অন্যায় আবদারগুলি মেনে নেওয়া, নির্দেশগুলি মেনে নেওয়া, ওরকম। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, সরি একটু ইন্টারাপ্ট, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের পুলিশে আপনি মনে করেন শতকরা কত ভাগ পুলিশ সদস্য ন্যায় ভিত্তিক ভাবে তার পুলিশ কার্যক্রম করেন আর কত ভাগ সদস্য কম্প্রোমাইজড, যদি আমি এরকম ভাবে বলি? আচ্ছা, আমরা আসলে এই কথাটা বলার আগে যে কথাটা আমি বলতে চাচ্ছি, আপনার আনফরচুনেটলি আপনারা যাদেরকে দেখেছেন, কিছু ব্যতিক্রম তো অনেক ভালো মানুষ তো অবশ্যই আছে, আমি যে অর্থে বলছি কথা অন্য অর্থে বলছি, কিন্তু যাদেরকে আপনার বেশি ফোকাসে দেখেছেন তারা কিন্তু বাংলাদেশ পুলিশের একটা নমুনা হিসাবে এক পাতিল ভাত থেকে একটা ভাত তুললে যেমন তার নমুনাকে প্রতিনিধিত্ব করে যেটা, সেটা না, কিন্তু তারা বিরল ভাবে বাছাই করা কিছু মহাদুষ্ট কিছু মানুষ। আমি বিরল ভাবে বাছাই করা মহাদুষ্ট মানুষ, এটা ইন্টারেস্টিং ভাবে বলেছেন। সত্যি একেবারে আপনি চিন্তা করতে পারবেন না, এই লোকগুলো এই জায়গায় বসার কথা না। তারা এক একজন, আমি একজনের কথা বলতে পারি যিনি ঢাকা শহরকে মাটি বেরিয়েছেন অনেক করে, ফোকাসে থেকেছেন সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, আপনারাও ফোকাসে রেখেছেন, উনিও ফোকাসে চেয়েছেন। প্রায় 80 জনকে ডিঙ্গিয়ে উনি ডিআইজি হয়েছিলেন। মানে দেশে যে মানে আপনি কার কথা বলছেন? আপনি কার কথা বলছেন? ডিবি প্রধান হারুনের কথা কি বলছেন? আমি তাই বলছি। উনি আমার ব্যাচমেট ছিলেন, উনি আমার আমি তাকে অনুষ্ঠানে পরিচয় করে দিয়েছিলাম আমার বন্ধু বলে। অনেকে আমাকে জানতে চাইছে যে উনি এখন কোথায় বা উনি এখন কি করছেন। আচ্ছা, না উনি এখন কোথায় এটা যদি আমি জানি, সেটা তো আমরা আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমরা প্রতিনিয়ত কাজ করছি, যখন জানবো তখন সেভাবেই তাকে ডিল করা হবে, বা এটা আমরা করছি সেভাবে। আর এখানে আমার স্পেশাল ব্রাঞ্চের আরেকটা বাড়তি সমস্যার কথা বলি। আপনারা যখন কোনো কারণে যে কেউ মিডিয়া বলেন বা যে কেউ বলেন, যখন বলে যে ইন্টেলিজেন্স ফেল করেছে, বিশ্বের কোন দেশের ইন্টেলিজেন্স কিন্তু তখন তার একটা প্রেস কনফারেন্স করে বলতে পারে না যে না আমরা তো এই তথ্য দিয়েছিলাম সরকারকে, কেন আপনি বলছেন আমরা তো ইন্টেলিজেন্স ফেল করিনি। না, আমাদের বলার কোনো সুযোগ নাই,
কারোরই নেই। বিশ্বের কোনো দেশ ইন্টেলিজেন্স গভর্নমেন্টকে বাইপাস করে প্রেস কনফারেন্স করতে পারবে না যে আমরা যথাসময়ে দিয়েছিলাম বা ইত্যাদি ইত্যাদি, এরকম সুযোগ নেই। তো শালো ভাই আপনাকে যখন পেয়েছি এটি না জিজ্ঞেস করে পারছি না আসলে। আপনি যখন বললেনই যে বন্ধু হারুনের কথা, যিনি ডিআইজি ছিলেন এবং 80 জনকে ডিঙিয়ে যিনি ডিআইজি হয়েছিলেন, আপনি কি একটু বলবেন যে তার শক্তির উৎস আসলে কি ছিল? কি শক্তি থাকলে, কি উপায় থাকলে 80 জনকে ডিঙিয়ে আসলে গুরুত্বপূর্ণ পোস্ট পাওয়া যায়? আমি 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 কিন্তু তার আগে মেনে নিচ্ছি, আমরাও তাকে নিয়ে অনেক বেশি মাতামাতি করেছি, সাংবাদিকরা দিনের পর দিন তার কাছে গিয়েছি। মনে হয়েছে যে বাংলাদেশের পুলিশ বলতে আসলে হারুন সাহেবকে বুঝায়। ট্রুলি আমি এই কথাটাই বলছি যে আপনারা মানে ঘটনাগুলো এমন হয়ে গিয়েছিল, ঘুরে ফিরে এরকম কিছু মানুষকে আপনারা দেখছিলেন। আরো বাংলাদেশ পুলিশে অসংখ্য দক্ষ নিবেদিত প্রাণ সৎ মানুষ আছে যারা আমার একজন খুব শ্রদ্ধেয় একজন কর্মকর্তা, যিনি রিটায়ার করেছেন, সম্ভবত এখনো বেঁচে আছেন, বলেছিলেন, এখন না, সে 1991 সালে আমি যখন পুলিশ একাডেমিতে ট্রেনিং করি তখন স্যার যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশ পুলিশকে ঠিক করার জন্য আমার 64 জন সৎ এসপি দরকার। তো সেই সময় প্রেক্ষাপটে বলেছেন, আজকের দিনে তো 64 জন বললে হবে না, একটু বেশি লাগবে। আমি যে কথাটা এখানে যোগ করতে চাই, এই পুলিশের এই ক্ষমতা আছে 64 না, আরো বহুগুণ নিবেদিত প্রাণ সৎ পেশাদার নেতা সরবরাহ করার মানে সুযোগ এবং আছে আমাদের। এবং এই মাঠ পর্যায়ে তারা কাজ করছে বলেই আপনার অসংখ্য ম্যাজিক দেখতে পান। ঘটনা হয়েছে আপনার দিনাজপুর, আসামি ধরা হচ্ছে টেকনাফ থেকে, এই যে নানান রকম ইয়াগুলো দেখতে পাচ্ছেন এই নিবেদিত প্রাণ মানুষগুলোকে ঘিরে। হ্যাঁ, আপনি যেটা বলেন এবিদের কথা যেটা আসে, এখন আপনি যেভাবে চালাবেন তাহলে সেটা ওই জায়গায় আমি বলতেছিলাম যে হারুন সাহেবের মতো যারা অফিসার আছেন তারা তো চেইন অফ কমান্ডই আসলে ফলো করে থাকেন। তাহলে সেই ক্ষেত্রে ঢাকার কমিশনার, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে কি আসলে দায়ী করতে হবে না এইসব ব্যাপারে? আমরা দেখেছি যে একজন রিটায়ার্ড আইজিপি, আপনি জানেন, জনাব নূর মোহাম্মদ বলছেন, তার একটি সাক্ষাৎকারে বলছেন যে পুলিশের বড় অফিসারদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন বা বেশ কিছু সপ্তাহের বেশ কিছু বিকেলে বসছেন বা সন্ধ্যায় রাতে বসছেন, বিভিন্ন ধরনের খোশ গল্প করছেন। আমি যদি এক পা এগিয়ে গিয়েও বলি, কারণ নূর মোহাম্মদ সাহেব যেটি আসলে ইঙ্গিত করেছেন যে তারা বিভিন্ন ডিসিশন নিচ্ছেন, যে ডিসিশনটা আসলে রাতে ওইখানে নেয়ার কথা না, বা যে পরিবেশটা সেই পরিবেশটা থাকার কথা না। নূর মোহাম্মদ সাহেব বলছেন যে এরকম কোনো ঘটনার কথা আগে তিনি কখনো শোনেনও নাই। আপনি কি এটা একটু বলবেন? এটা কি আপনারা চোখ চেয়ে চেয়ে দেখেছেন, আপনারা যারা সিনিয়র অফিসার ছিলেন, যে দিনের পর দিন এরকম হচ্ছে? এটা তো আপনার মানে আসলে সত্যিকার ভাবে আপনার যখন যে কোনো একটা ছোট একটা লিডার হোক আর বড় একটা হোক, একটা নেতৃত্বের পর্যায়ে একটা ছোটখাটো একটা ত্রুটি অনেক বড় রকম একটা ইম্প্যাক্ট পড়ে পুরো ডিপার্টমেন্টের উপরে আর কি। মানে নূর মোহাম্মদ সাহেব যেটা বলেছেন আমি শুনেছি, স্যার অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আমার তার সাথে দ্বিমত করার সুযোগ আমার খুবই কম, হয়তো একটু কমই বলেছেন। তো ট্রুলি আসলে কি এরকম একটা পরিবেশে যখন একটা বাহিনী চলে যায়, যে একটা ফর্মাল লিডার লিড করতে পারছেন না, ইনফর্মালি পাশ থেকে নানান ক্ষমতার বলয় তৈরি করা মানুষগুলো এখানে কন্ট্রিবিউট করছেন, তখন কিন্তু আসলে সিস্টেমে যথেষ্ট একটা চাপ পড়ে এবং এটার ভোগান্তির শিকার হতে হয় বাহিনীকে, এটার ভোগান্তির শিকার হতে হয় আপনার দেশের মানুষকে, সরকারকে তো বটেই। তো তারা এমন একটা বলয় তৈরি করতে, এটা কি এরকম না যে সরকারই এরকম একটা বলয় চেয়েছিল? সরকার এরকম একটি, তারা দুরকমই হতে পারে। আমার কাছে মনে হয় তারা নিজেদেরকে এমন ভাবে উপস্থাপন করেছেন যে আমরা আপনার অনুগত, আমরা আপনাকে রক্ষা করব, যারা একটু পেশাদার লোক, যারা একটু মানে দলবাজ নয়, তারা খুব আইনের কথা বলবে এবং আপনাকে প্রোটেকশন দেবে না, আপনি ইউ উইল বি ইন ট্রাবল। আমার এক বন্ধু, নাম বলতে পারি, রুহুল আমিন, পেশাদার একটা কর্মকর্তা, তো তার যখন আইজি হওয়ার সমস্ত ব্যাপার সে কনফার্ম হয়ে গেল, আমার ব্যাচমেটও ছিলেন, তো হুট করে দেখা গেল কি তাকে জুনিয়র কিছু কর্মকর্তা পছন্দ করেনি বলে উনি আইজি হতে পারলেন না। ফাইনালি উনি অ্যাডিশনাল আইজি হয়ে রিটায়ার করলেন। এটি একটা কম গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে। নর্মালি তার যে জ্ঞান, তার যে পেশাদারিত্ব, তার যে সততা,
সেটার প্রতি একটা একরকম আমরা বলবো, যেহেতু সে সিনিয়র ছিল, একটা অবিচারী হয়েছিল। তো এই যে সিদ্ধান্তটা যদি টপ লেভেল থেকে হয় তাহলে কোনো কথা ছিল না, সিদ্ধান্তটা যখন নিচে থেকে আসে তখন কিন্তু একটা বাহিনীর শৃঙ্খলাটা নষ্ট হওয়ার একটা উপক্রম হয়। তো এই জায়গাগুলোতে আমরা আশা করব যেটা অন্তত ভবিষ্যতের সরকারগুলো, পলিটিক্যাল গভর্নমেন্ট সহ যে সরকারগুলো, তারা হয়তো এই জায়গাটা যেহেতু সচেতন। শালম ভাই, আমার মনে হয় যে ভবিষ্যতের কথা তো আপনি যে আহ্বান জানিয়েছেন সেটি শুনলে তো আমরা সবাই আসলে খুব বেঁচে যাব এবং খুব ভালোই হবে। আমি একটু অতীতের কথা জানতে চাই যে 2023 সালের নির্বাচনে পুলিশ বাহিনীকে কিরকম ব্যবহার করা হয়েছিল, 2018 সালে? আপনি কি ব্যবহৃত হয়েছিলেন, নাকি আপনি পাশ কাটিয়ে যেতে পেরেছেন, নাকি পুরো পুলিশ বাহিনী? 2023 সালে তো যাই হোক একটা নির্বাচন হয়েছে, ভোটার উপস্থিতিও কম ছিল, আমি ডামি আর এটসেট্রা নির্বাচন বলেন আপনারা। তো এটা তো একরকম হয়েছিল। আমি সেই সময় রেলওয়ে পুলিশের ডিআইজি, আমার সুযোগ হয়নি এখানে কন্ট্রিবিউট করার, পজিটিভ বা নেগেটিভ কোনোভাবেই। আর 2018-তে আমি সিআইডিতে ছিলাম, তো সেখানেও নির্বাচন ডিউটিতে আমার পর্যায়ের কর্মকর্তাদের আসলে সুযোগ থাকে না। তো যাই হোক, এই যা হয়েছে আপনারা সবাই জানেন। আমার কাছ থেকে আলাদা শুনলে নতুন কিছু শুনবেন তা না, আমার কোনো দ্বিমত নাই। ট্রুলি মানে যদি আমি শুধু যে কথাটা বলবো, এই ধরনের নির্বাচনে অ্যাপারেন্টলি যারা পার্টি ইন পাওয়ার মনে করে যে আমাদের লোকগুলোকে তুলে নিয়ে এসেছি, কিন্তু যে মানুষগুলোকে তুলে নিয়ে আসলো এদের আচরণগুলো এত রূঢ় থাকে, ওরা যখন বুঝতে পারে। যেমন আমি আমার কুমিল্লা এলাকার কোন একজন সেই সময় সংসদ সদস্যের কথা বলছি, উনি একদম পাগলের মতো হয়ে গেলেন যখন দেখবেন যে যখন তার কাছে মনে হয়েছে একটা ভালো একটা নির্বাচন হবে এবং সুষ্ঠু ভোট হবে, উনি যেখানে যান না সেখানে গিয়ে হাত ধরার আগে বলতে গেলে আরো কিছু মানে যথেষ্ট রকম যেটা জনসংযোগ করা শুরু করলেন, একটা অ্যাগ্রেসিভ জনসংযোগ, মানুষের সাথে মিশা শুরু করলেন। যখনই দেখলেন যে না নির্বাচনটা সম্ভবত কঠিন কোনো প্রতিদ্বন্দ্বী নেই, উনি আবার নির্ভর হয়ে গেলেন। তার 100 হুন্ডা দরকার আর কিছু মানে কিছু দুষ্ট লোক দরকার যারা তাকে নিশ্চিত করবে।